দেখুন ভাই, একটা কথা বলতেই হয় যে ওয়ান পিস টিভি সিরিজটা সেরা। যে কোনো কমিক্স বলুন, মাঙ্গা বা অ্যানিমে, সেটার লাইভ অ্যাডাপ্টেশন একটু চ্যালেঞ্জিং হয়। আসলে হাতে আঁকা কোনো এক্সপ্রেশনকে লাইভ অ্যাকশনে তুলে ধরা বা সেটাকে পোর্ট্রে করাটা খুবই কঠিন, এবং সেটা করলেও কখনো একটু স্টুপিড, একটু সিলি মনে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমরা দর্শকরা লিটারেলি সেটাকে এনজয় করেছি। যাই হোক, মেন গল্প হচ্ছে সেই বিখ্যাত পাইরেটস গোল্ড রজার্স বা গোল্ডি রজার্স, তার লুকানো সেই ধনসম্পদ বা ওয়ান পিস, যেটার খোঁজেই এই পাইরেটসের জগতে একটা রেস শুরু হয়ে গেছে। আমাদের গল্পের হিরো মাঙ্কি ডি লুফি এবং তার বন্ধুরা বেরিয়ে পড়েছে সেই ওয়ান পিসের খোঁজে, এবং তাদের এই যাত্রাটা বা এই অ্যাডভেঞ্চারটা একদমই সহজ না। ওয়ান পিসের প্রথম সিজন আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সেটা না দেখা থাকলে অবশ্যই আগে দেখে নিন, নইলে দ্বিতীয় সিজনটাই বা কীভাবে বুঝবেন। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি নেটফ্লিক্সের ওয়ান পিস টিভি সিরিজের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা একটা ক্রিমিনাল সিন্ডিকেটকে দেখতে পাই, যাদেরকে বলা হয় বারোক ওয়ার্কস। সো এই দলেরই কিছু এজেন্ট শেলসটাউন নামক একটি স্থানে মেরিনসদের একটা আউটপোস্টে আক্রমণ চালিয়েছে। এদের মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, কারণ এরা প্রত্যেকেই ডেভিল ফ্রুট খেয়েছে। ইয়েস, এই গল্পে এরকম বহু মানুষদের আমরা দেখব যাদের মধ্যে বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল অ্যাবিলিটিস রয়েছে, যেগুলো এসেছে সে ডেভিল ফ্রুট থেকে। সো তিনজন এজেন্ট সেখানে আক্রমণ করেছে। একটা হচ্ছে মিস্টার ফাইভ, মিস ভ্যালেন্টাইন এবং মিস অল সানডে, এবং তাদের পাওয়ারের কাছে সেই সৈন্যরা একদমই টিকতে পারে না। আমরা দেখতে পাই যে কমান্ডার রিপার তার এতগুলো সৈন্য নিয়েও একটা মিনিটও টিকতে পারে না মিস অল সানডের কাছে। যাই হোক, একজন সৈন্যকে তারা মারেনি, যার নাম হচ্ছে উকারি। তার থেকে কিছু ইনফরমেশন তারা নেয়। সেখানে সেই এজেন্টগুলোরই এক ফর্মার মেম্বার যে মারা গিয়েছে, তার মৃতদেহটা সেখানে ছিল, অর্থাৎ মিস্টার সেভেন। এবং কে তাকে মেরেছে? তাকে মেরেছে রোরোনোয়া জোরো, যেটা আমরা প্রথম সিজনেই দেখেছি। তবে সেই রোরোনোয়া জোরো সে এখন কোথায়? সে এবং তাদের ক্যাপ্টেন বেরিয়ে পড়েছে ওয়ান পিসের খোঁজে। তারপর আমরা গল্পের হিরোদের দেখতে পাই, অর্থাৎ জোরো, উসপ, নামি, সানজি এবং তাদের সবার ক্যাপ্টেন মাঙ্কি ডি লুফি। তারা তো চলেছে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে, এবং সেই স্থানে যাওয়ার আগে তাদের বেশ কিছু রেশন জোগাড় তো করে নিতে হবে। অন্যদিকে জোরো, তারও তলোয়ার লাগবে, কারণ প্রথম সিজনে দেখেছিলাম যে তার দুটো তলোয়ার ভেঙে গিয়েছে। সেই কারণেই পার্শ্ববর্তী কোনো একটা আইল্যান্ডে তাদের তো দাঁড়াতেই হবে। যাই হোক, সামনেই একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে লগ টাউন, এবং এই স্থানেই সেই বিখ্যাত পাইরেটস গোল্ড রজারকে এক্সিকিউট করা হয়েছিল। এবং তাকে যে স্থানে এক্সিকিউট করা হয়েছিল সেই স্থানটা এক টাইপের ট্যুরিস্ট স্পট, তো সেখানে তো তারা অবশ্যই যাবে। তবে তাদের একটু মুখ লুকিয়ে চলতে হবে, কারণ আমাদের মাঙ্কি ডি লুফির উপরে প্রচুর টাকার বাউন্টি রয়েছে। কিন্তু অন্যদিকে আমরা ফ্ল্যাশব্যাকেরও কিছু সিন দেখতে পাই। সেই বিখ্যাত পাইরেট কিং অর্থাৎ গোল্ড রজার, যার সাথে জেনারেল গার্ব কিছু কথা বলছিল। গোল্ড রজার তো মারা গিয়েছে, যেটা প্রথম সিজনের প্রথম সিনেই আমরা দেখেছিলাম। তবে সে জেনারেল গার্বকে একটা বড় দায়িত্ব দিয়ে গিয়েছিল। গোল্ড রজার জানে তার কি হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু সে চায় না তার মতন এরকম অন্ধকার একটা ভবিষ্যৎ তার নিজের ছেলে ফেস করুক। সেই কারণে সে জেনারেল গার্বের উপর দায়িত্ব দেয় তার ছেলের দেখাশোনা করতে। তবে কে তার ছেলে, এটা এখনো সিক্রেট রয়েছে। অন্যদিকে আমাদের মাঙ্কি ডি লুফি বা তাদের গ্রুপ, যাদেরকে স্ট্র হ্যাট পাইরেটস বলা হয়, তারা চলে এসেছে এই লকডাউনেই। প্রত্যেকেই সেখানে আলাদা হয়ে যায় এবং সন্ধ্যেবেলায় এখানেই তারা মিট করবে। তবে লুকিয়ে লুকিয়ে তাদের উপর যেন কেউ একজন নজর রাখছিল। অন্যদিকে সেই স্থানেই এন্ট্রি মেরেছে একজন বিখ্যাত মেরিন, ক্যাপ্টেন স্মোকার, এবং সে একটা পাইরেটকেও ধরেছে যার নাম হচ্ছে কোজে, যে হচ্ছে ইয়েস পাইরেটসের একজন মেম্বার। সো সেই লকডাউনে একজন রুকি গ্যাংস্টার ছিল, বার্টলোমিউ। রুকি বলতে তার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, চুরি ছামারিও ঠিক মতন করতে পারে না। নামির পকেট মারতে গিয়ে সে তো নামির হাতে ধরা পড়ে যায় এবং নামি পাল্টা তার পকেটটা মেরে দেয়। অন্যদিকে উসপ চলে যায় তার ছোটবেলার এক বন্ধু কায়ার উদ্দেশ্যে কিছু বার্তা পাঠানোর জন্য। এখন বার্তা পাঠানো বা ফোনে কথা বলার জন্য সেখানে মানুষরা এক টাইপের শামুক ইউজ করে, যেটাকে ডেনডেন মুশি বলা হয়। এগুলো হচ্ছে এক টাইপের টেলিপ্যাথিক শামুক, যেগুলোর মাধ্যমেই মানুষেরা একে অপরের সাথে কমিউনিকেট করে, মানে টেলিফোনের কাজটাই করে এরা। অন্যদিকে জোরোর সাথে তাশিকি নামক একটা মেয়ের সাক্ষাৎ হয়েছে। সেই মেয়েটা আবার তলোয়ার এক্সপার্ট, মানে কোন তলোয়ার কোথা থেকে এসেছে তার কমপ্লিট হিস্ট্রি তার জানা রয়েছে। এই তো জোরো তো সেখানে গিয়েছিল তার নতুন তলোয়ার কেনার জন্য, দুটো তলোয়ার তার লাগবে, এবং সে একটা দোকানে চলে যায়, যে দোকানের মালিক অর্থাৎ ইপুন মাতসু, সে জোরোকে বোকা বানিয়ে জোরোর তলোয়ারটা কিনে নেওয়ার ধান্দা করে। তবে সময় মতন তাশিকি সেখানে চলে আসে, যে সেই দোকানদারের প্ল্যানটা ভেস্তে দেয়। তাশিকি বলে দেয় যে জোরোর কাছে যে তলোয়ারটা রয়েছে সেটা
সেটা হচ্ছে ওয়াডো ইচিমোজি, মানে সেই বিখ্যাত একটা তলোয়ার। যাই হোক, সেখানে তলোয়ার খুঁজতে খুঁজতে একটা তলোয়ারের উপরে জোরোর নজর পড়ে, সেটাই হচ্ছে সান্ডাই কিটেসু, এবং এটা নাকি একটা অভিশপ্ত তলোয়ার, এতটাই অভিশপ্ত যে সে বিক্রেতাও সেটাকে বিক্রি করতে নারাজ, নাকি তার উপরেও অভিশাপ পড়বে এরকম একটা ব্যাপার আছে। তবে জোরো সে কমপ্লিটলি ভাবে নিজের লাক ট্রাই করে, এবং যেহেতু তার লাকটা ফেভার করেছে সেই কারণে সে সেই তলোয়ারটা নিয়ে নেয়। একই সাথে জোরোর সেই সাহসিকতা দেখে সেই বিক্রেতা খুব ইমপ্রেস হয়ে যায় এবং সে জোরোকে তার তৃতীয় তলোয়ারটাও অফার করে, অর্থাৎ ইউবাশিরি। অন্যদিকে সেই রুকি গ্যাংস্টার বার্টোলোমিউ, সে তো নামিকে ঠকাতে পারেনি, সেই কারণে সে পরের টার্গেট বেছে নিয়েছে এই স্ট্র হ্যাটদের ক্যাপ্টেন মঙ্কি ডি লুফিকে। মঙ্কি ডি লুফি সেই এক্সিকিউশন প্ল্যাটফর্মটা দেখতে চায় যেখানে গোল্ড রজারকে হত্যা করা হয়েছিল, তবে সেখানে আর একটা সারপ্রাইজ লুফির জন্য অপেক্ষা করছিল, সেটা হচ্ছে লুফির পুরনো শত্রু বাগি দ্য ক্লাউন। বাগি তো প্রচন্ড ক্ষেপে রয়েছে লুফির উপরে, যেমনটা প্রথম সিজনেই আমরা দেখেছিলাম। তবে এবার বাগি একা না, সে সাথে অনেক লোকজনকেও এনেছে, যাদের মধ্যে একজন রয়েছে পাইরেট কুইন আলভিডা, যার জাহাজটাকে লুফি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল প্রথম সিজনে। অবশ্যই লুফি বুঝে গিয়েছে যে এরা তো লড়াই করতে চায়, তো তাই হোক, লড়াই হবে। লুফির মধ্যে তো সুপার পাওয়ার আছে, যেমনটা আমরা জানি, তার বডি স্ট্রেচ হতে পারে একদম রাবারের মতন। তবে আলভিডার কোনো ক্ষতি সে করতে পারে না, কারণ আলভিডাও ডেভিল ফ্রুট খেয়েছে, তার সম্পূর্ণ বডিটা স্লিপারি হয়ে গেছে। এখন আলভিডা এবং বাগি, তাদের দুজনের মধ্যেই পাওয়ার রয়েছে এবং তারা ইজিলি লুফিকে সেখানে ধরে নেয়। তারা লুফিকে এক টাইপের শিকল দিয়েও আটকে দিয়েছে, যে শিকলটা সি স্টোন দিয়ে তৈরি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে এমন কিছু রেয়ার মিনারেল রয়েছে যেটার কারণে ডেভিল ফ্রুটের পাওয়ারটা সম্পূর্ণ অকেজো হয়ে যায়, যার কারণে লুফি এবার আর পালাতে পারবে না। সো সন্ধেবেলা প্রত্যেকে সেই স্থানে মিট করেছে যেখানে তাদের মিট করার কথা, তবে লুফি তো ফিরে আসেনি, তারা খুব চিন্তা করছে। তখন তারা দেখতে পারে যে সেই স্থানে সব লোকেরা সেই এক্সিকিউশন প্ল্যাটফর্মের সামনে ভিড় করেছে, কারণ সেখানে লুফির বিচার হচ্ছে। অন্যদিকে লুফিকে বাঁচানোর জন্য তার বন্ধুরা চলে এসেছে, তবে সেটা যথেষ্ট ছিল না। বাগি লুফিকে সেই প্ল্যাটফর্মে নিয়ে গেছে তাকে হত্যা করবে বলে। লুফি সম্পূর্ণ একা, এখন সে কি করবে? তবে লুফির মনে কোনো ভয় নেই, বরং সে পাগলের মতন হাসছে, ঠিক যেমন সেই পাইরেটদের রাজা গোল্ড রজার হাসছিল। যে হাসিটা দেখে বাগি, ইভেন সেই মেরিন ক্যাপ্টেন স্মোকার, সেও চিনতে পেরে গেছে। এনিওয়েজ, বাগি লুফিকে হত্যা করতে পারে না, মানে সে লুফিকে আঘাত করতেই যাবে, তখনই তার গায়ের উপর আকাশ থেকে বিদ্যুৎ পড়ে, মানে বাজ পড়ে। সম্পূর্ণ প্ল্যাটফর্মটা ধ্বংস হয়ে গেছে এবং লুফি তার বাঁধন থেকেও মুক্ত হয়ে গেছে। তবে সেই স্থানে বাগি দ্য ক্লাউন বা আলভিডা, তারা বাদেও এই স্ট্র হ্যাট পাইরেটসদের অন্যান্য শত্রুও তো রয়েছে, অর্থাৎ মেরিনসরা। ক্যাপ্টেন স্মোকার সব সৈন্যদের নিয়ে চলে গেছে সেই পাইরেটসগুলোকে অ্যারেস্ট করার জন্য, এবং ক্যাপ্টেন স্মোকারের সাথে তার অ্যাসিস্ট্যান্টকেও আমরা দেখতে পাই, অর্থাৎ সেই মেয়েটা যার নাম হচ্ছে তাশিগি, যাকে প্রথমে একটা নর্মাল মানুষ মনে হয়েছিল, তবে সে একজন মেরিন, যার সাথে রোরোনোয়া জোরোর ফাইট হয়। স্বাভাবিকভাবেই সে জোরোর সাথে লড়ে পারে না এবং জোরো তাকে হত্যাও করে না। অন্যদিকে লুফি এবং সানজি তারা ক্যাপ্টেন স্মোকারের মুখোমুখি হয়। লুফি তো ভেবেছে ইজিলি তারা ক্যাপ্টেন স্মোকারকে হারিয়ে দেবে, তবে সেটা অতটা ইজি না, কারণ ক্যাপ্টেন স্মোকারের মধ্যেও পাওয়ার রয়েছে, সেও ডেভিল ফ্রুট খেয়েছে। এখন তার নাম হচ্ছে ক্যাপ্টেন স্মোকার, স্বাভাবিকভাবেই সে স্মোক বা ধোঁয়াতে পরিণত হয়ে যায়, এটাই হচ্ছে তার অ্যাবিলিটিস, তাই লুফি তাকে হারাতে পারে না। অবশেষে ক্যাপ্টেন স্মোকার যখন লুফিকে হত্যা করার চেষ্টা করে, সেই মুহূর্তে সেই অচেনা মানুষটা যে লুফির উপরে নজর রাখছিল সে চলে আসে, ক্যাপ্টেন স্মোকারকে আটকে দেয়। কে এই মানুষটা? তার নাম প্রবলি মঙ্কি ডি ড্র্যাগন। তবে এই মানুষটার ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন এই সিরিজে এখনও দেয়নি। আমরা জানতে পারি যে মোটামুটি মোস্ট ওয়ান্টেড একজন মানুষ এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট একে খুঁজছে। অন্যদিকে তাশিগি মন খারাপ করে একটা বারে চলে যায়, যেখানে মিস অল সানডে তার সাথে সাক্ষাৎ করে। মিস অল সানডে সে কিন্তু বারুক ওয়ার্কসের একটা এজেন্ট, যে তাশিগিকে অফার করে তাদের দলে আসার জন্য। সে তাশিগিকে বলতে থাকে যে তার ট্যালেন্টটা এই মেরিনরা জাস্ট নষ্ট করছে, বরং তাদের সাথে কাজ করে তার ট্যালেন্টটা প্রপার কাজে আসবে। যাই হোক, সেই মুহূর্তেই তার বস অর্থাৎ ক্যাপ্টেন স্মোকার সেখানে চলে আসে, যে জানায় যে কেন সে এই পাইরেটসদের এতটা ঘৃণা করে। অ্যাকচুয়ালি তার বয়সটা কম ছিল যখন সে নিজের চোখে গোল্ড রজার্সের এক্সিকিউশনটা দেখেছিল। মারা যাওয়ার আগে গোল্ড রজার্সের মুখে যে হাসিটা ছিল, এবং তারপরে এই পাইরেটসদের জগতে যে রেসটা শুরু হয় ওয়ান পিসের লোভে, মানে তার মৃত্যুটা একটা নতুন যুগের সূত্রপাত ঘটায়। তো সেই মানুষটার মতনই হাসি তো সে লুফির মুখে দেখেছিল, এবং সে চায় না সেই পাইরেটসদের যুগ আবারও আসুক। অন্যদিকে আমাদের স্ট্র হ্যাট পাইরেটসরা তারা নিরাপদে তাদের শিপ নিয়ে সেই স্থান ত্যাগ করে বেরিয়ে গেছে। তারা তো চলেছে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে, তবে মাঝখানের রাস্তাটা খুবই কঠিন, কারণ সামনে আছে রিভার্স মাউন্টেন।
বড় কঠিন একটা রাস্তা এবার তাদের ক্রস করতে হবে, কারণ রিভার্স মাউন্টেনে যে প্যাসেজটা রয়েছে সেখানে জলটা রিভার্সে চলে, উল্টো চলে, রাস্তাটাও কঠিন। তবুও তাদের প্রত্যেকের সহযোগিতায় তারা বিপদটা তো কাটিয়ে নেয়। তবে নিচে নামার সময় আর একটা বড় তিমি একদম হা করেছিল, যার মুখের মধ্যেই তাদের শিপটা ঢুকে যায়। যদিও সময়ের আগেই লুফি সেই জাহাজ থেকে বেরিয়ে যায় সেই তিমিটাকে ঘুষি মারার জন্য, মানে একটা ব্যর্থ প্রচেষ্টা করে, তবে সেই বাকি ক্রিউ মেম্বাররা তাদের শিপ সমেত সেই তিমিটার মুখের মধ্যে ঢুকে যায়। পরে লুফির হুশ আসে এবং সে নিজেকে একটা অদ্ভুত জায়গায় পায়। এক টাইপের লাইট হাউস সেখানে রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে টুইন কেপ। সে দেখে সে বৃহৎ তিমিটা মাথা দিয়ে সেই পাহাড়গুলোকে ভাঙার চেষ্টা করছে। সেই মুহূর্তে একজন মানুষ সেখানে চলে আসে, যার নাম হচ্ছে ক্রোকাস, যে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে সেই তিমিটাকে অজ্ঞান করে দেয় এবং সে জলের নিচে চলে যায়। ক্রোকাস জানায় যে তার বন্ধুরা সম্ভবত মারা গিয়েছে। না, তারা এখনও তো মারা যায়নি। আমরা দেখতে পাই সেই শিপ সমেত সব ক্রিউরা তিমিটার মুখের মধ্যেই রয়েছে, যাদের আশেপাশে বহু জাহাজ ধ্বংস হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন স্মোকারকে দেখতে পাই, যার সাথে সাক্ষাৎ করেছে জেনারেল গার্প। সে ক্যাপ্টেন স্মোকারকে একটা নতুন মিশন দেয়। ক্যাপ্টেন স্মোকারকে তো দেখেছি যে সে স্ট্র হ্যাট পাইরেটসদের খুঁজছে, অর্থাৎ লুফি এবং তার বন্ধুদের। তবে জেনারেল গার্প জানায় যে তার থেকেও গুরুত্বপূর্ণ মিশন রয়েছে তার। লুফি যে জেনারেল গার্পের নিজেরই গ্র্যান্ডসন, সেটা কিন্তু ক্যাপ্টেন স্মোকার জানে। হয়তো সেই কারণেই সে সেই স্ট্র হ্যাট পাইরেটদের পিছনে যেতে তাকে বারণ করছে। তবে সেটা অ্যাকচুয়ালি ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই সম্পূর্ণ বিশ্বের একটা সিক্রেট অর্গানাইজেশন, যেটার নাম হচ্ছে বারুক ওয়ার্কস, যারা গোপনে বহু মেরিন বেসে আক্রমণ চালিয়েছে। গল্পের শুরুতেই যেমনটা দেখলাম, তাদের খোঁজাও যাচ্ছে না, কারণ তারা প্রত্যেকে কোড নেম ইউজ করে। এদেরই কারণে একটা রাজ্যত্ব, যেটা নাম হচ্ছে অ্যালবাস্ট্রা, সেখানে তো প্রায় এক গৃহযুদ্ধ লেগে গেছে এবং সেখানে রাজকুমারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণেই জেনারেল গার্প ক্যাপ্টেন স্মোকারকে পারমিশন দেয় যে সে গ্র্যান্ড লাইনে অবশ্যই যেতে পারবে যদি সে কোনো বারুক ওয়ার্কসের এজেন্টকে জীবিত ধরে আনতে পারে। অন্যদিকে সেই বৃহৎ তিমিটা, যার নাম হচ্ছে লাবুন, তার মুখের মধ্যে তো সেই স্ট্র হ্যাটরা ফেসে রয়েছে। তবে তারা সেখানে একা ছিল না, সেখানে দুজন মানুষের সাথে তারা মুখোমুখি হয়, যারা হচ্ছে সেই বারুক ওয়ার্কসের এজেন্ট, অর্থাৎ মিস্টার নাইন এবং মিস ওয়েন্সডে। তবে তারা কিছু করতেই পারে না, সেই স্ট্র হ্যাটদের হাতে ধরা পড়েই যায়। একই সাথে ব্যাপার হচ্ছে যে তারা এই মুহূর্তে একটা তিমির মুখের মধ্যে রয়েছে, এবং কে এই তিমিটা? এই তিমিটার গল্পটা লুফি জানতে পারে ক্রোকাসের কাছ থেকে। ক্রোকাস হচ্ছে সেই লাইট হাউস কিপার, যে জানায় যে প্রায় বহু বছর আগে কিছু রাম্বার পাইরেটস যারা খুব মিউজিক ভালোবাসত, তারা এই স্থানে এসেছিল এবং তাদের সাথে এসেছিল তাদের পোষ্য একটা ছোট তিমি, যে মিউজিক খুব ভালোবাসত, বিশেষ করে পাইরেটসদের সেই ফেভারিট গান বিংস ব্রিউ। সেই পাইরেটসগুলো তো যাচ্ছে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে, তবে রাস্তাটা খুবই কঠিন। বড় ভয়ঙ্কর মনস্টার সেখানে রয়েছে, যারা এই তিমিটাকে গিলে খাবে। এখন সেই পাইরেট ক্যাপ্টেন অর্থাৎ ক্যালিসো ইয়োরকি, সে খুবই চিন্তায় পড়ে গেছে যে তাদের এই প্রিয় পোষ্যটাকে নিয়ে তারা করবে কি। সেই কারণে তাদেরই এক মেম্বার অর্থাৎ ব্রুক সেই তিমিটাকে অর্থাৎ লাবুকে প্রমিস করে যে তারা খুব শীঘ্রই ফিরে আসবে, ততক্ষণ যাতে সে একটা ভালো প্রাণীর মতন এখানে থাকে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে সেই পাইরেটসটা কোনোদিনই ফিরে আসেনি এবং তাদের অপেক্ষা করতে করতে সেই তিমিটা হাল ছাড়ে এবং নিজেই সেই রেড লাইন ভেঙে, অর্থাৎ সম্পূর্ণ পাহাড় ভেঙে তার পুরনো সঙ্গীদের কাছে যাওয়ার চেষ্টা করে। সে মনে করে যে এই পাহাড়টা ভেঙে দিলে সে হয়তো রাস্তাটা ক্লিয়ার করতে পারবে এবং ইজিলি যেতে পারবে। সেই কারণে সে মাথা দিয়ে বারবার এই পাহাড়ে ধাক্কা মারছে। তো এই পাগলা তিমিটাকে বোঝানোর কি কোনো উপায় আছে? লুফি ডিসাইড করে যে সে চেষ্টা করবে এবং সে চেষ্টা করে। সে তিমিটাকে সব সত্য কথাই বলে, তবে সে তাকে এটাও বোঝায় যে সে একা না, এই স্ট্র হ্যাট পাইরেটসরা রয়েছে এখন তার সাথে এবং অবশ্যই এরা কোনোদিন তাকে একা ছেড়ে যাবে না। লুফি তাকে সেই গানটাই শোনায় যে গানটা লাবুং শুনতে খুব পছন্দ করত এবং অবশেষে সে লুফির কথায় কনভিন্স হয়ে যায় এবং তার বন্ধুরা সেখান থেকে বেরোনোর একটা সুযোগ পেয়ে যায়। তবে তাদের সেই শিপে বারুক ওয়ার্কসের দুই এজেন্ট তারা তো ধরা পড়েছে। তাদের মুখ থেকেই নামি একটা যন্ত্রের নাম শুনতে পেরেছে, সেটা নাম হচ্ছে লগ পোজ। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে তারা এখন যে স্থানে রয়েছে, অর্থাৎ যে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে তারা যাচ্ছে, সেখানে কম্পাস কাজ করে না ঠিক মতন। এখানে একটা যন্ত্রই কাজ করে, সেটা হচ্ছে লগ পোজ। অ্যাকচুয়ালি এই স্থানে বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং এই লগ পোজ তার মধ্যে যে কোনো একটাকে পয়েন্ট করে রাখবে। মানে আপনি কোনো নির্দিষ্ট স্থানে যদি যেতে চান সেটা পসিবল না। এই লগ পোজ যে কোনো র্যান্ডাম একটা ম্যাগনেটিক ফিল্ডকে চুজ করে নেবে। সেই জন্যই তো বলে যে এই গ্র্যান্ড লাইনে যাত্রা করা খুবই কঠিন। তবে ব্যাপার হচ্ছে যে এই লগ পোজ নামক যন্ত্রটা তো নামির কাছে নেই। তবে সৌভাগ্যবশত ক্রোকাস জানায় যে তার সেই লাইট হাউসে তার র্যাকেজের মধ্যে সম্ভবত একটা লগ পোজ রয়েছে, সেটা নামি ব্যবহার করতে পারবে। অন্যদিকে লেবু এবার একা না, এই স্ট্র হ্যাটটা তার সঙ্গী এবং লেবুর মাথার মধ্যে লুফি সেই জলি রজার্সের সেই লোগোটাও এঁকে দিয়েছে, অর্থাৎ সেও এখন এই স্ট্র হ্যাটের মেম্বার। তাই অবশ্যই নিজের মাথা ঠুকে এই লোগোটাকে নষ্ট সে করতে চাইবে না এবং লেবু আর করেও না।
আর কি আমাদের স্ট্র হ্যাটরা সেই লক পোস্ট দেখে বেরিয়ে পড়ে তাদের নতুন জার্নির উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, মনে আছে তো জোরোর সাথে মিহকের একটা ফাইট হয়েছিল যেখানে জোরো চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। সে তো প্রতিজ্ঞায় নিয়ে নিয়েছে যে একদিন সে মিহককে হারাবেই, আর যার কারণেই তো মাঝে মাঝেই সে মিহককে স্বপ্নে দেখছে। যাই হোক, সেই শিপে দুজন মানুষকেও তো তারা আটকে রেখেছে, অর্থাৎ মিস্টার নাইন এবং মিস ওয়েন্সডে। আমাদের ক্যাপ্টেন লুফি মিস ওয়েন্সডের সাথে কথা বলে এবং তার মনে হয় যে মিস ওয়েন্সডে, যাকে সবাই ভিলেন বা খারাপ মনে করছে, সে হয়তো খারাপ না। সেই কারণেই তো তাকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। যদিও তার পার্টনাররা সেটাকে অপোজ করে, তবে লুফি কারোর কথা তো শোনে না। অন্যদিকে তারা আরেকটা নতুন আইল্যান্ডের সামনে চলে এসেছে, অর্থাৎ ক্যাকটাস আইল্যান্ড। নতুন একটা জায়গা, নতুন একটা অ্যাডভেঞ্চার, যেটা ভেবেই তারা আনন্দ করছে। আর ওই সুযোগেই মিস ওয়েন্সডে এবং মিস্টার নাইন তারা সেই বোট থেকে ঝাঁপ মেরে পালিয়ে গেছে। যাই হোক, আমাদের স্ট্র হ্যাট পাইরেটসরা সেই আইল্যান্ডের একটা টাউনে গিয়ে পৌঁছায়, যেটার নাম হচ্ছে হুইস্কি পিক। এই মুহূর্তে তারা যে নেভিগেশনের যন্ত্রটা ব্যবহার করছে, অর্থাৎ লক পোস্ট, সেটা রিসেট হতে মোটামুটি একটা দিন লাগে। তো সেই কারণে তারা ডিসাইড করে যে বাকি সময়টা তারা এই স্থানেই কাটাবে, যদিও আশেপাশের লোকেদের একটু বেশি ফ্রেন্ডলি মনে হচ্ছে। যাই হোক, সেই টাউনের মেয়রের সাথে তাদের সাক্ষাৎ হয়, যার নাম হচ্ছে ইগোরাম। খুবই ফ্রেন্ডলি একটা মানুষ। ইভেন সে এই স্ট্র হ্যাট পাইরেটসদের জানায় যে এখানকার মানুষেরা নাকি পাইরেটসদের খুব ভালোবাসে। ইভেন গতকাল রাতেও টিউলিপ পাইরেটসরা এখানে এসেছিল, যারা এই স্থানটাকে যথেষ্ট এনজয় করেছে। ইগ্রিম লুফি এবং তাদের বন্ধুদের ইনভাইট করে আজকের ডিনারে। তবে তাদের তো কোনো ধারণাই ছিল না যে এই সম্পূর্ণ টাউন তাদের জন্যই একটা বড় ফাঁদ পেতে রেখেছে। এই তো উসপ এবং সানজি দুটো মেয়ের ভালোবাসায় পড়ে যায়, অর্থাৎ মিষ্টি এবং লাভ তাদের সাথে চলে যায় প্রাইভেট মোমেন্ট কাটানোর জন্য। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন লুফি গো গ্রাসে গিলে যাচ্ছে সেখানে, আর তখনই সেই স্থানের মেয়র ইগরাম সেখানে চলে আসে, যার আসল পরিচয়টা আমরা জানতে পারি। সে হচ্ছে মিস্টার 8, অর্থাৎ সেই বারুকস ওয়ার্কসের এজেন্ট। সে একা না, তার সাথে মিস ওয়েন্সডেও রয়েছে, যে সেই শিপ থেকে পালিয়েছিল। সো তারা এক টাইপের মায়াবী মিউজিক বাজায়, যেটার কারণে লুফি সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে নামি যে আশপাশটা ঘুরতে ঘুরতে একটা পরিত্যক্ত সাইটে গিয়ে পৌঁছায়, যেখানে দেখতে পায় যে একজন মানুষ বেশ কিছু পাইরেটসদের মৃতদেহকে কবর দিচ্ছে, এবং সেই পাইরেটসগুলোই হচ্ছে টিউলিপ পাইরেটস, যারা গতকাল রাতে এখানে এসেছিল। নামি এবং জোরো পরে রিয়েলাইজ করে যে এখানকার মানুষেরা অ্যাকচুয়ালি পাইরেটসদের ভালোবাসে না, বরং পাইরেটসদের হত্যা করে। যাই হোক, জোরোকে এখন লড়তে হবে। মিস্টার নাইন সেখানে চলে এসেছে, যে এর আগেও জোরোকে বহুবার চ্যালেঞ্জ করেছে। সেই স্থানের সব লোকেদের বলে দেয় যে যে জোরোকে হত্যা করতে পারবে তার পদোন্নতি হবে। পদোন্নতি বলতে সেখানে উপস্থিত ম্যাক্সিমাম লোকই বারুকস ওয়ার্কসেরই এজেন্ট। তবে জোরোকে হারানো অত সহজ না। যেমনটা বললাম, সে এখন জাস্ট নিজের জন্য লড়ছে না, বরং মিহককে হারাবে বলে সে লড়ছে। তার কাছে এই লড়াইগুলো এখন প্র্যাকটিস। তো সেখানে প্রায় 100 জনের মতো লোক রয়েছে, এবং জোরো খুব ইজিলি সেই 100 জনের সাথেই লড়াই করে। অন্যদিকে লুফির হুঁশ এসেছে এবং সে শুনতে পেয়েছে যে সেই মেয়র বা মিস্টার 8 এবং মিস ওয়েন্সডে তারা লুফির সেই প্রিয় জাহাজ অর্থাৎ গোয়িং মেরি সেটাকে চুরি করে নিয়ে পালানোর ধান্দা করছে। আর লুফি এটা কখনোই হতে দিতে পারে না, সেই কারণেই তাদেরকে আটকানোর চেষ্টা করছে সে। তবে সেই মুহূর্তেই সেই বারুক ওয়ার্কসের আরও দুটো এজেন্ট সেখানে চলে আসে, মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইন। তারা এখানে লুফি এবং তার বন্ধুদের ধরার জন্য আসেনি, বরং তারা এখানে এসেছে মিস ওয়েন্সডে এবং ইগারামকে ধরার জন্য। মিস ওয়েন্সডে কোনো খারাপ মানুষ না, সে তার পরিচয়টা গোপন করে রেখেছে। মিস ওয়েন্সডে জানায় যে সে এবং ইগরাম ছদ্মবেশে এই বারুক ওয়ার্কসের সিক্রেটগুলো জানার চেষ্টা করছিল, সেই কারণে সে বারুক ওয়ার্কসে জয়েন করেছিল। সে একজন রাজকুমারী আসলে, যাকে ইগরাম বাঁচানোর চেষ্টা করছে। তবে এখন আর হাতে সময় নেই। মিস্টার 5 যে যথেষ্ট পাওয়ারফুল, নাক খুঁটে সেটাকে বোমের মতন ছুড়ে মারে সে। অন্যদিকে মিস ভ্যালেন্টাইন যে ইচ্ছে মতন নিজের ওজন কমাতে এবং বাড়াতে পারে। ইয়েস, তারাও ডেভিল ফ্রুট খেয়েছে। সো এরকম দুটো পাওয়ারফুল মানুষের হাত থেকে তারা কিভাবে বেঁচে পালাবে, সেই কারণেই ইগরাম ডিসাইড করে যে সে নিজের বলিদান দেবে যাতে প্রিন্সেস পালাতে পারে। সে লুফির থেকেও সাহায্য চায় যাতে লুফি প্রিন্সেসকে পালাতে হেল্প করে, এবং লুফি রাজি হয়ে যায়। অবশেষে ইগরাম অনেক প্রচেষ্টা করে নিজের বলিদান দেয় সে, সেই সুযোগে প্রিন্সেস এবং বাকি মানুষেরা সেখান থেকে পালায়। পরের দিন সকালবেলা মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইন মিস্টার 9-এর সাথে সাক্ষাৎ করে। মিস্টার 9 তো ব্যর্থ হয়েছে, যেটা শাস্তি তো তাকে পেতে হবে। অবশ্যই সে তো মারা যাবে, তবে মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইন তারাও তো ব্যর্থ হয়েছে। তারা এখানে এসেছিল প্রিন্সেসকে কিডন্যাপ করার জন্য, তবে সেটা তারা পারেনি। তারা তাদের বসকে কি জবাব দেবে? তাদের বস হচ্ছে মিস্টার 0, যার পরিচয়টা এখনো গোপন রয়েছে, তবে সম্ভবত খুব খতরনাক একজন ডেঞ্জারাস মানুষ সে, যে ব্যর্থতা কখনোই অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, তারা মিস্টার 9-কে বলে তাদেরকে হেল্প করতে, সে প্রিন্সেসকে খুঁজে দিতে, তবে মিস্টার 9 তাদেরকে হেল্প করে না বলে মিস্টার 9-কে তারা হত্যা করে ফেলে।
অন্যদিকে মিস ওয়েসডে যে একজন প্রিন্সেস, সেও তার নিজের আসল পরিচয়টা সেই স্ট্র হ্যাটসের বলে দেয়। সে হচ্ছে রাজকুমারী নেফেটারি ভিভি এবং তার রাজ্য অর্থাৎ অ্যালবাস্ট্রা, যেখানে একটা বড় গৃহযুদ্ধ লেগেছে এই বারুক ওয়ার্কসের কারণেই। সেই কারণেই তো রাজকুমারী ছদ্মবেশ নিয়েছিল সেই বারুক ওয়ার্কসের সব সিক্রেটগুলো জানার জন্য, এবং অনেক সিক্রেট সে জানতে পেরেছে। ইভেন তাদের সবার যে বস রয়েছে অর্থাৎ মিস্টার জিরো, তার আসল পরিচয়টাও সম্ভবত সে জানতে পেরেছে, যদিও সে এখনো কাউকে বলেনি। তাকে এখন নিরাপদে তার রাজ্যে যেতে হবে এবং লুফি প্রমিস করেছে যে সে রাজকুমারীকে হেল্প করবে। তবে সেই মুহূর্তে আর একটা কাণ্ড ঘটে। সেই বারুক ওয়ার্কসের আর একজন এজেন্ট মিস অল সানডে সেখানে চলে আসে, যে খুব পাওয়ারফুল, মানে বড় মিস্টেরিয়াস পাওয়ার তার। সে লুফি এবং তার সঙ্গীদের একটা অফার দেয়। সে তাদেরকে একটা ইটার্নাল পোজ দেয়। ইটার্নাল পোজ হচ্ছে আর একটা ডিভাইস যেটা যে কোনো নির্দিষ্ট একটা লোকেশনের দিকেই পয়েন্ট করে থাকে। এই যেমন লক পোজ দেখেছিলাম, যেটা যে কোনো র্যান্ডম ম্যাগনেটিক ফিল্ডকে ক্যাচ করে এবং প্রতি 24 ঘন্টায় সেটা চেঞ্জ হয়ে যায়। তবে এই ইটার্নাল পোজ এটা কখনো চেঞ্জ হয় না, এটা যে কোনো নির্দিষ্ট একটা ম্যাগনেটিক ফিল্ডকেই ক্যাচ করে রাখে, সেটা চেঞ্জ হয় না। সেই ইটার্নাল পোজটা নানিমোনাই আইল্যান্ডটার দিকে পয়েন্ট করে রয়েছে, যে স্থানটা অনেক নিরাপদ। মিস অল সানডে জানায় যে তাদের সেখানেই যাওয়া উচিত, তাহলে তাদের জীবনটা অন্তত বেঁচে থাকবে। এখন সে কেন হেল্প করছে সেটা আমরা জানি না, তবে লুফি তার কোনো কথা শোনে না এবং সেই ইটার্নাল পোজটা ভেঙে দেয়। সে জানায় যে এই জাহাজ কোথায় যাবে সে ডিসাইড করবে, অন্য কেউ না। যাই হোক, মিস অল সানডে সে তো চলে যায়। অন্যদিকে সেই জাহাজটা নিকটবর্তী আর একটা আইল্যান্ডের দিকে চলে যায়, যেটার নাম হচ্ছে লিটল গার্ডেন। তারা জাহাজ থেকে বেরিয়েছে স্থানটাকে এক্সপ্লোর করার জন্য। তবে সেখানে তারা কিছু অদ্ভুত প্ল্যান্ট, কিছু ক্রিচার দেখতে পায়, বিশেষ করে ডাইনোসর দেখতে পায়। প্রিন্সেস ভিভি মনে করে যে এই স্থানটা সম্পূর্ণভাবে আনটাচড রয়েছে কয়েক হাজার বছর ধরে। যদিও অত বড় বড় জন্তুগুলোকে দেখে লুফির মনে তো কোনো ভয় নেই, বড় চরম এক্সাইটমেন্ট। স্বয়ং প্রিন্সেসকে নিয়ে সেই ডাইনোসরের মাথায় উঠে তারা সম্পূর্ণ আইল্যান্ডের একটা ভিউ নিচ্ছে। অন্যদিকে জোরো এবং সানজি তারা বেরিয়েছে শিকার করার জন্য। শিকারের খোঁজে তারা জঙ্গলের মাঝে তো চলে এসেছে, আর সেই মুহূর্তেই একটা বড় টিরেক্সের মুখোমুখি হয় তারা। অন্যদিকে উসপের মনে প্রথম থেকেই ভয় ছিল, এই জঙ্গলটা তার ঠিক মনে হচ্ছিল না। সেই কারণেই সে পুনরায় তার বোটে ফিরে যায় এবং নামিও চলে যায় উসপকে কোম্পানি দেওয়ার জন্য। আর সেই মুহূর্তে এক বৃহৎ জায়ান্টের মুখোমুখি হয় তারা। অন্যদিকে লুফি এবং প্রিন্সেস ভিভি তারাও আর একটা জায়ান্টের মুখোমুখি হয় তারা। প্রথমে তারা এই বৃহৎ আকার জায়ান্টগুলোকে দেখে ভয় পাচ্ছিল, তবে তারা রিয়েলাইজ করে যে এরা খুবই ফ্রেন্ডলি, অনেকটা মানুষদের মতনই, তবে আকারটা এদের একটু বড়। উসপ যে প্রথম থেকেই একটু ভীতু, সে তো ভেবেছিল এই জায়েন্টগুলো হয়তো তাকে রান্না করে খেয়ে নেবে। পরে রিয়েলাইজ করে যে ব্রোগি খুবই ফ্রেন্ডলি, অর্থাৎ সেই জায়েন্টটার নাম হচ্ছে ব্রোগি, যে উসপের থেকে তার সাহসিকতার গল্প শুনতে যায়। উসপ জানায় যে সে নাকি একজন সাহসী যোদ্ধা, একটা বৃহৎ মূল মনস্টারকে সে হত্যা করেছিল, সেই মিথ্যে গল্পটাই সে শোনায়। অন্যদিকে আর একটা জায়েন্ট অর্থাৎ ডোরি, সে প্রিন্সেস ভিভির গল্পটা শুনতে পারে, যে কিভাবে তার সঙ্গী অর্থাৎ ইগারাম নিজের জীবনের বলিদান দিয়েছিল প্রিন্সেসকে সেই স্থান থেকে পালাতে। সেই ইগারাম জন্য একটা ফিনারেলেরও ব্যবস্থা করে। মোটমাট কথা হচ্ছে এদের সাইজটাই বড়, এরা মন থেকে খুবই ভালো এবং সবাইকে রেসপেক্ট করে। তবে সেই আইল্যান্ডে আরো অনেক কিছু ঘটছে। সানজি এবং জোরো তারা বেরিয়েছিল শিকার করতে এবং একটা টিরেক্সের মুখোমুখি হয়েছিল এবং তারা দুজন মিলে সেই টিরেক্সটাকে হত্যা করে ফেলে। তবে এরই মাঝে কেউ একজন জোরোর পায়ে এক টাইপের মার্কিং করে চলে যায় এবং জোরো সম্পূর্ণভাবে পাগলের মতন আচরণ করা শুরু করে, যেন সে নিজের মধ্যেই নেই। অন্যদিকে নামির সাথেও সেম জিনিসটাই ঘটেছে। নামির শরীরেও কি একজন এক টাইপের মার্কিং এঁকে চলে যায় এবং নামিও অদ্ভুত টাইপের আচরণ করা শুরু করেছে। একই সাথে এই প্রিন্সেসের খোঁজ করতে করতে মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইন তারাও এখানে চলে এসেছে এবং তারা আর একজন অফিসার এজেন্টের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ মিস্টার 3, যে এই দুজনের উপর ক্ষুব্ধ কারণ তারা প্রিন্সেসকে ধরতে পারেনি। তবে মিস্টার 3 জানায় যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। এই স্থানে দুজন জায়েন্ট রয়েছে যারা মিস্টার 3 এর প্ল্যানে ব্যাঘাত ঘটাচ্ছে। কি প্ল্যান সেটা আমরা জানি না, তবে সেই জায়েন্টগুলোকে যদি রাস্তা থেকে তারা সরাতে পারে তাহলে সে মিস্টার জিরোকে বলবে যে এই মিস ভ্যালেন্টাইন এবং মিস্টার 5কে যাতে হত্যা না করে। যাই হোক, সেই জায়েন্টের গল্পে আসি এবার। দুটো জায়েন্ট তারা এসেছে এলবার্প নামক একটা আইল্যান্ড থেকে এবং তারা দুজনেই এলবার্পের সেরা যোদ্ধা মনে করে নিজেদেরকে। তবে এখন প্রমাণ করার সময় এসেছে। সেই মুহূর্তে সেখানে একটা আগ্নেয়গিরি একটু নড়ে চড়ে বসে এবং তারা দুজন বেরিয়ে পড়ে একে অপরের সাথে লড়াই করার জন্য। কেন লড়াই করছে তারা ভুলে গেছে। আমরা জানতে পারি বিগত 100 বছর ধরে তারা একে অপরের সাথে লড়ছে, মানে ডুয়েল করছে, এবং কেন লড়াইটা শুরু করেছিল সেটা আর তাদের মনে নেই। তবে এখন তাদের কাছে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তারা দুজন দুজনকে রেসপেক্ট করে এবং
এবং তাদের সেই লড়াইটা শুরু করে। তবে মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইন তাদের তো মিশন আছে সেই জায়েন্টগুলোকে রাস্তা থেকে সরানোর। তারা সেই জায়েন্টগুলো ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে ছিল যেটাকে ব্রোগি পান করেছে এবং সেটা তার পেটে ব্লাস্ট করে ভেতর থেকে। এখন সেই সুযোগে ডোরি তো ব্রোগির উপরে আক্রমণ করে। স্বাভাবিকভাবেই ব্রোগি হেরে যায়। ডোরি ভাবতে থাকে যে সে জিতে গেছে, 100 বছরের লড়াইয়ের সমাপ্তি হয়েছে। তবে পরে সে রিয়েলাইজ করে যে ব্রোগি অসুস্থ ছিল, এটা কোনো ফেয়ার ফাইট ছিল না, সেই কারণেই মন খারাপ করে সে চলে যায়। অন্যদিকে কেউ একজন জোরো এবং নামির গায়ে এক টাইপের মার্কিং করে দিয়েছিল, যার কারণে তারা এক টাইপের অদ্ভুত রিয়্যাক্ট করছিল। সেম মার্কিং আমরা লুফির গায়েতেও দেখতে পারি এবং লুফিও সম্পূর্ণভাবে এক অদ্ভুত আচরণ করছে। আসলে সেখানে আরেকজন এজেন্টও উপস্থিত ছিল, অর্থাৎ মিস গোল্ডেন উইক, যে এক টাইপের রং ব্যবহার করে যেটাই মানুষকে বশে করে দেয়। অন্যদিকে একজন জায়েন্ট তো বাকি ছিল, অর্থাৎ ডোরি, যাকে মিস্টার 3 তার ওয়্যাক্স দিয়ে সম্পূর্ণ স্ট্যাচু বানিয়ে দেয়। ইয়েস, মিস্টার 3 এরও পাওয়ার রয়েছে, সে হাত দিয়ে ওয়্যাক্স মোম ছাড়তে পারে এবং সেই মোম যথেষ্ট শক্ত। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকেই পাওয়ার পেয়েছে সেই ডেভিল ফ্রুট থেকে। তবে সেই ডেভিল ফ্রুটেরও অনেক ভেরিয়েন্ট রয়েছে, সেই কারণে এক একজন এক এক রকমের অ্যাবিলিটিস পায়। তো সে প্রিন্সেস ভিভি, নামি এবং জোরোকে আটকে রেখেছে সেই ওয়্যাক্সে। নামি তো মিস গোল্ডেন উইকের বসে ছিল, সেটা প্রিন্সেস ভিভি জানে, সেই কারণেই তার শরীর থেকে সেই পেইন্ট ড্রপ বা যে মার্কিংটা রয়েছে সেটাকে মুছে দেয়। নামি এখন নর্মাল হয়ে গেছে। তবে জোরোরটা তারা ঠিক করতে পারে না, জোরো ভাবছে যে সে নর্মালি রয়েছে। অন্যদিকে মিস্টার 3 যে সবাইকে ওয়্যাক্সে আটকে রেখেছে, তার সাথে মিস গোল্ডেন উইকও রয়েছে, যে জানিয়ে দিয়েছে যে সেই লুফিকে সে মিস্টার 3-র হাতে তুলে দেবে না, বরং সে লুফিকে নিজের একটা খেলনা হিসাবে রাখবে। খেলনা বলতে পুতুল। সেটাই তো আমরা দেখতে পারি যে সে লুফির শরীরে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন মার্কিং করছে এবং তাকে বড় অদ্ভুতভাবে হিপনোটাইজ করে যাচ্ছে, যেখানে লুফি সবকিছুই ফিল করতে পারছে, তবে সে কোনো রিয়্যাক্ট করতে পারছে না। তো এখন এই স্ট্র হ্যাটদের কে বাঁচাবে? মিস্টার 3 সে তো নামি, জোরো, প্রিন্সেস ভিভি তাদেরকে তো ওয়্যাক্স দিয়ে সম্পূর্ণ কভার করে দেওয়ার প্ল্যান করেছে সেই বার্থডে কেকের মধ্যে। জোরোর তলোয়ারও কোনো কাজ করছে না, কারণ মিস্টার 3 এর ওয়্যাক্স এতটা শক্ত যে সেটাকে কাটা পসিবল না। অন্যদিকে লুফি সেও ফেসে রয়েছে। তবে সানজি সে এখনো ঠিক রয়েছে এবং জঙ্গলে তার বন্ধুদের খুঁজছে। সে মিস্টার 3 এর সেই ওয়্যাক্স হাউসে গিয়ে পৌঁছায় এবং চারপাশটা খোঁজ করতে করতে সে আচমকা সেই টেলিপ্যাথিক স্নেলগুলোকে দেখতে পায়, অর্থাৎ ডেনডেন মুশি। সেখানে একটা কল এসেছে। সানজি যখন কলটা রিসিভ করে, কলের ওপারে ছিল মিস্টার 0, যে এই বারুক ওয়ার্কসের হেড। সে তার এজেন্টদের তো একটা কাজের জন্যই পাঠিয়েছে, যে সেই স্ট্র হ্যাটদের হত্যা করতে এবং প্রিন্সেসকে কিডন্যাপ করে আনতে। তবে সানজি জানায় যে তাদের মিশন কমপ্লিট, স্ট্র হ্যাটরা মারা গিয়েছে। এখন সেটাকেই কনফার্ম করার জন্য মিস্টার 0 আনলাকিজদের পাঠাচ্ছে। আনলাকিজ হচ্ছে মিস্টার 13 এবং মিস ফ্রাইডে, যারা সেই স্থানে এসে সানজিকে দেখতে পায় আর কি। সানজির সাথে লেগে যায় তাদের মারপিট। তবে সানজি দুর্দান্ত ফাইট করতে পারে, তার পায়ের স্কিল দুর্দান্ত, যেটা প্রথম থেকেই আমরা দেখে এসেছি। তো সানজি ইজিলি তাদেরকে হারিয়ে দেয় এবং তাদের কাছে একটা ইটার্নাল পোজ ছিল, যেটাকে সে নিয়ে নেয়। অন্যদিকে উসপ সে এখনো ঠিকঠাক ছিল, তবে সে তো খুব ভীতু, সে জানে না কিভাবে লড়বে। সৌভাগ্যবশত সেই বৃহৎ জায়েন্টটা অর্থাৎ ব্রোগি সে জীবিত রয়েছে, যাকে উসপ অনেক বড় বড় গল্প শুনিয়েছিল তার সাহসিকতার, যেগুলো অবভিয়াসলি বানানো গল্প। তবে ব্রগি তাকে মোটিভেট করে, যেটা শুনে উসপ আরো সাহস পেয়ে যায় এবং চলে যায় লুফিকে বাঁচানোর জন্য। এবং সময় মতন সে লুফিকে বাঁচায় সেই মিস গোল্ডেন উইকের থেকে। লুফির শরীর থেকে সব রং মুছে গেছে এবং লুফি তার নিজের কন্ট্রোলটা ফিরে পেয়েছে। তবে সেখানে ধস্তাধস্তির দরুন মিস গোল্ডেন উইকের রঙগুলো তার নিজেরই মুখে লেগে যায়, যার ফলে সে নিজেই পাগলা হয়ে যায়। তারপর লুফি এবং উসপ তারা চলে যায় তার বাকি বন্ধুদের বাঁচানোর জন্য, অর্থাৎ মিস্টার 3 এবং বাকি এজেন্টসদের মুখোমুখি হয়। মিস্টার 3 তো সেখান থেকে পালায় সেটা দেখে এবং লুফি তার পিছু করে। অন্যদিকে উসপ সেখানে একা পড়ে যায়। স্বাভাবিকভাবে উসপের মধ্যে কোনো পাওয়ার নেই, সে লড়বেই বা কি করে। তবে সে একটা বুদ্ধি খাটায়, সে নিজে মার খায় যাতে তার সঙ্গীরা বাঁচতে পারে। কিভাবে বলুন তো? মিস ভ্যালেন্টাইন তার ফুল ফোর্সে উসপকে ঘুষি মারার চেষ্টা করে, যে ফোর্সগুলোই সেই ওয়্যাক্সের বানানো কেকের মধ্যে গিয়ে পড়ে এবং সেই ওয়্যাক্সগুলো ফেটে যায়, যেখানে উসপের বন্ধুরা আটকা পড়ে গিয়েছিল আর কি। তারা বেঁচে যায় এবং সময় মতন জোরো মিস্টার 5কে হত্যা করে ফেলে। অন্যদিকে লুফি সে তো মিস্টার 3 এর পিছু করেছিল। মিস্টার 3 অনেক ছলছাতুরি করে তাকে বোকা বানানোর তো চেষ্টা করে, তবে অবশেষে লুফির সাথে সে লড়ে পারে না। একই সাথে সে একটা গুহাতে ছিল, যেখানে ডোরি বসবাস করত। ডোরিকে তো মিস্টার 3 ওয়্যাক্স দিয়ে একদম জমিয়ে দিয়েছিল, তবে লুফি তাকে বাঁচিয়ে দেয়। অবশেষে প্রত্যেকটা স্ট্র হ্যাট আমাদের গল্পের হিরোরা একত্রিত হয়। তাদের কাছে এখন একটা ইটার্নাল পোজ রয়েছে, যেটার লোকেশনটা রয়েছে অ্যালবাস্ট্রা, অর্থাৎ প্রিন্সেস ভিভির বাসস্থান। সেখানেই এখন তারা যাবে।
অন্যদিকে দুটো জায়েন্ট অর্থাৎ ব্রগি এবং ডোরি তারা বুঝতে পারে যে তাদের আগের ফাইটটা ফেয়ার ফাইট ছিল না। একই সাথে ব্রগি সে অনেকটা ঠিক হয়ে গেছে, যেটা দেখতে পেয়ে ডোরি খুবই হ্যাপি। যাই হোক, আমাদের স্ট্র হ্যাট পাইরেটসরা এখন এই আইল্যান্ড ত্যাগ করে বেরোবে। সেই জায়েন্ট দুটো তাদেরকে বিদায় জানায়। তবে বেরোনোর সময় একটা সিকিং, একটা বৃহৎ জায়েন্ট গোল্ডফিশ চলে আসে তাদের জাহাজটাকে খাওয়ার জন্য। আর তখনই সেই জায়েন্ট দুটো তাদের স্কিল ব্যবহার করে সেই সিকিংটাকে হত্যা করে দেয় এবং আমাদের স্ট্র হ্যাট পাইরেটসরা নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই সেই জায়েন্ট দুটোর মনে আসে যে কেন তারা 100 বছর আগে লড়াইটা শুরু করেছিল। আসলে তাদের মধ্যে কে সবচেয়ে বড় ক্রিচারকে শিকার করেছিল এটা নিয়েই তাদের মধ্যে লেগেছিল লড়াই। মানে ব্রগি বলছে যে তার শিকার করা ক্রিচারটা সব থেকে বড় ছিল, অন্যদিকে ডরি তার কথায় বিশ্বাস করছে না। তো এখন এই মনোমালিন্য ফিক্স করার একটাই উপায় হচ্ছে ডুয়েল, তাদের মধ্যে লড়াই। তো সেই কারণেই তারা আবারও লড়াই করা শুরু করে। অন্যদিকে সেই লিটল গার্ডেন আইল্যান্ডে মিস্টার 3 এবং মিস ভ্যালেন্টিনকে দেখতে পাই। মিস্টার 3 খুবই নার্ভাস হয়ে রয়েছে, কারণ তাদের বস মিস্টার 0 ফোন করেছে। কি জবাব দেবে সে তো বুঝতে পারছে না। মিস ভ্যালেন্টাইন বলতে থাকে এই সব কিছু মিস্টার 3 এর ফল্ট এবং সে তাদের বসকে সব জানিয়ে দেবে। তবে মিস্টার 3 সেটা তাকে করতে দেয় না, বরং তাকে ওয়্যাক্স দিয়ে সম্পূর্ণ জমিয়ে দেয়। অন্যদিকে আমাদের স্ট্র হ্যাটরা তারা তো পার্টি করছে, তবে তাদের মধ্যে ছিল নামি, যাকে একটু হারানো মনে হচ্ছিল, যেন সে অসুস্থ। সেটাই তো আমরা দেখতে পাই। সেই শিপ ডেক থেকে বাইরে বেরোনোর পরেই আমরা দেখতে পাই যে সে জ্ঞান হারায়। অন্যদিকে ড্রাম কিংডমে ঘটে গেছে এক কাণ্ড। সেখানকার রাজা ওয়াপুল নিজের রাজ্য ত্যাগ করে পালিয়েছে, কারণ সেখানে ব্ল্যাকবিয়ার্ড পাইরেটসরা আক্রমণ করেছিল। তবে ওয়াপুলের সাথে সেই অ্যালাবাস্ট্রা রাজ্যের আবার খুব শত্রুতা, যেখানকার রাজকুমারী হচ্ছে ভিভি। আমরা তো শুনেছিলাম যে সেই অ্যালাবাস্ট্রা রাজ্যে একটা গৃহযুদ্ধ চলছে, যেটাকে ইন্ধন দিচ্ছে এই বারুক ওয়ার্কস নামক সংগঠনটা। তবে ইন্ধন দিতে গেলে তো টাকা পয়সা প্রয়োজন। টাকা পয়সা পাচ্ছে কোথা থেকে? এই রাজা ওয়াপুল তারাই এই বারুক ওয়ার্কসের টাকা দিচ্ছে সেই অ্যালাবাস্ট্রা রাজ্যের ঝামেলাটাকে বজায় রাখার জন্য। তাদের ভেতরের শত্রুতা, পলিটিক্স, এটাকে এখনও কমপ্লিটলিভাবে এক্সপ্লেন করা হয়নি। তবে এইটুকুনি জেনে রাখুন যে এই ড্রাম কিংডমের যে রাজা ছিল, যে পালিয়ে গেছে, অর্থাৎ ওয়াপুল, সে হচ্ছে বদমাইশ, এক হারামজাদা, যাকে বারুক ওয়ার্কসের একজন এজেন্ট মিস অল সানডে একটা গিফট দিয়েছে এবং সেটা হচ্ছে ডেভিল ফ্রুট। দেখুন, এই ওয়াপুল প্রচুর টাকা পয়সা দিয়ে বারুক ওয়ার্কসকে হেল্প করছে, তার পরিবর্তে তাকেও তো কিছু দিতে হবে। তো তাকে একটা ডেভিল ফ্রুট এনে দেওয়া হয়েছে এবং লোভীর মতন ওয়াপুল সেই ফলটা খেয়ে নেয়। এখন ডেভিল ফ্রুট খাওয়ার পর কি হয় সেটাও আপনারাও জানেন, যে মানুষেরা সুপার পাওয়ার পেয়ে যায়। একই সাথে আমরা দেখেছিলাম যে সে স্ট্র হ্যাট পাইরেটসদের যে মেম্বার নামি, সে তো অসুস্থ, তার ইমিডিয়েট চিকিৎসা প্রয়োজন। তার যা অবস্থা কোনো ডাক্তার ছাড়া সেটা ঠিক হবে না। সৌভাগ্যবশত সামনে একটা রাজত্ব রয়েছে, সেখানে তাদেরকে থামতে হবে, সেটা হচ্ছে ড্রাম কিংডম। তবে যেমনটা বলেছিলাম, এই ড্রাম কিংডমের সাথে অ্যালবাস্টার প্রিন্সেস অর্থাৎ ভিভির সম্পর্কটা খুব একটা ভালো না, সেই কারণে ভিভি এখানে পরিচয় গোপন করেই থাকবে। তবে সেখানে পৌঁছানোর পরেই তারা দেখে যে এক অন্য সমস্যা। যেমনটা দেখেছিলাম, সেই রাজ্যের রাজা তো পালিয়ে গেছে, অর্থাৎ ওয়াপুল। রাজ্যের অল্প কিছু মানুষই তাদের স্থানটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, যাদেরকে লিড করছে ডাল্টন, অর্থাৎ তাদের সিভিলিয়ান গার্ডের ক্যাপ্টেন। তার মুখ থেকে আসল গল্পটা তারা জানতে পারে যে সেই ব্ল্যাকবিয়ার্ড পাইরেটসরা এখানে আক্রমণ করেছিল বলে এখানকার রাজা ওয়াপুল পালিয়ে গেছে। যদিও এটা তো নতুন না, কিং ওয়াপুলের কীর্তি প্রিন্সেস ভিভি অনেক আগেও দেখেছিল, যখন সে ছোট ছিল। ব্যাপার হচ্ছে যে নামিকে তো বাঁচাতে হবে, ডাক্তারদের প্রয়োজন। ডাক্তার কোথায়? রাজা ওয়াপুল তো সব ডাক্তারদের নিয়ে নাকি পালিয়েছে। তবে একটাই মাত্র ডাক্তার রয়েছে, যে সে উঁচু পাহাড়ের উপরে ড্রাম ক্যাসেলটাকে দখল করে নিয়ে রেখেছে। তবে সে কোনো ডাক্তার না, সে নাকি একটা উইচ। তবে উইচ না ডাক্তার এসব ভাবলে তো চলবে না, তাদের একটা ট্রাই তো করতে হবে। সেই কারণে তারা ডিসাইড করে সেই পাহাড়ে চড়ে ক্যাসেলে যাবে। লুফি নামিকে তার পিঠে বেঁধে নেয়, অন্যদিকে সানজিও তাদের সাথে যাচ্ছে। তাদের এই জার্নিটা অনেক কঠিন ছিল, তবে সব কষ্ট পেরিয়ে অবশেষে লুফি নামিকে নিয়ে সেই ক্যাসেল পর্যন্ত গিয়ে পৌঁছায়। তারা প্রত্যেকেই জ্ঞান হারায়। পরে নামির হুঁশ আসে এবং সে নিজের চোখের সামনে একটা ছোট রেইনডিয়ারকে দেখতে পায় যে কথা বলতে পারে। তার নাম হচ্ছে চপার। পরে নামি সেখানকার ডাক্তারকেও দেখতে পারে যে তার ট্রিটমেন্ট করেছে, তার নাম হচ্ছে ডক্টর রিন। সবাই বলেছিল যে সে একজন উইচ, তবে দেখে তাকে সেরকম কিছু মনে হয় না। সে জানায় যে নামিকে এক টাইপের পোকা কামড়েছিল, যার নাম হচ্ছে কেস্টিয়া, এবং এই টাইপের পোকা তো বিলুপ্ত হয়ে গেছে। অবশ্যই সেই লিটল গার্ডেন নামক স্থানটাতেই নামিকে সেই পোকাটা কামড়েছে, যেখানে সেই পৌরাণিক আমলের পোকা মাকড় জীবজন্তুরা থাকতো। এনিওয়ে, নামি এখন অনেক বেটার ফিল করছে। একই সাথে তার সব বন্ধুদেরও হুঁশ চলে এসেছে। তবে চোখের সামনে চপার অর্থাৎ সেই রেইনডিয়ারকে কথা বলতে শুনে লুফি নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছে না।
অন্যদিকে ক্যাপ্টেন স্মোকার এবং তাশিকি তারা তো মিশনে রয়েছে সেই বারুক ওয়ার্কসের খুঁজছে, আর এরকমই খুঁজতে খুঁজতেই তারা একটা মেরিন আউটপোস্টে গিয়ে পৌঁছায় যেখানে সব মেরিনসরা মারা গিয়েছে। অবশ্যই এই বারুক ওয়ার্কসরাই সেটা করেছে এবং দুজন এজেন্টেরও তারা মুখোমুখি হয় সেখানে। একটা হচ্ছে মিস থার্সডে, যাকে ক্যাপ্টেন স্মোকার উচিত শিক্ষা দিয়ে দেয়, অন্যদিকে মিস্টার 11 যাকে তাশিকি হারিয়ে দেয়। এখন তাদের থেকে জানা প্রয়োজন যে এই বারুক ওয়ার্কস এখানে কি করছিল এবং তারা আসলেই কি চায়। মিস্টার 11কে তো তারা জীবিত ধরতে পেরেছে, একই সাথে এই বারুক ওয়ার্কস সেই যে টেলিপ্যাথিক স্নেলগুলো রয়েছে না, সেগুলোকে ধ্বংস করে যাচ্ছে যাতে তাদের কমিউনিকেশনের ব্যাপারে এই মেরিনসরা না জানতে পারে। তবে একটা স্নেল তখনও মোটামুটি ঠিকঠাক ছিল, যেটার থেকে ইনফরমেশন তারা বার করার চেষ্টা করছে। অন্যদিকে লুফি এবং সানজি তারা তো খুবই কিউরিয়াস যে সেই ছোট্ট কিউট প্রাণীটা আসলে কে, এবং সেই ডক্টরিন বা ডক্টর কুরিহা সে চপারের সম্পূর্ণ গল্পটা জানায়। সময়টা বহুদিন আগের, যখন এই ড্রাম আইল্যান্ডে ডাক্তারদের ধরা হচ্ছিল, যেটাকে ডক্টরস হান্ট বলা হয়। অ্যাকচুয়ালি এই স্থানের যে পাগল রাজা ওয়াপুল সে সব ডাক্তারদের ধরে তার ক্যাসেলে নিয়ে যাবে। তবে একজন ডাক্তার বা একজন ফিজিশিয়ান ডক্টর হেরলুক সে তো থামবে না, সে লুকিয়ে রয়েছে সৈন্যদের থেকে। তবে সে একা না, আর একজন রয়েছে যে সেই সৈন্যদের থেকে লুকিয়ে রয়েছে, একটা রেইনডিয়ার। সৈন্যদের গুলিতে সে আহত হয়েছে এবং সেই ডক্টর সেই ছোট্ট প্রাণীটাকে নিয়ে তার সেবা শুশ্রূষা করে। আর এখান থেকেই ডক্টর হেরলুক এবং সেই ছোট্ট রেইনডিয়ারটা, যাকে সে নাম দিয়েছে টনি চপার, তার গল্পটা শুরু হয়। বাই দ্য ওয়ে, সেই রেইনডিয়ারটা বা চপার সে একটা সময় সেই ডেভিল ফ্রুট খেয়েছিল বলেই তার আকারটা এরকম চেঞ্জ করতে পারে, সে কথা বলতে পারে। এনিওয়েজ, চলো ডাক্তারের গল্পে আসি। সে একজন ডাক্তার, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, যেগুলোর মধ্যে অধিকাংশই ব্যর্থ হয় সে। তবে সে এক টাইপের ওষুধ বানানোর চেষ্টা করছে যেটা এই সম্পূর্ণ অসুস্থ দেশটাকেই ঠিক করে দেবে। এই সম্পূর্ণ ড্রাম আইল্যান্ডে মানুষেরা হ্যাপি না, তাদের রাজা ঠিক না। তবে এই ডাক্তার আশা ছাড়েনি, সেই কারণেই তো সে একটা পাইরেট ফ্ল্যাগ তার ল্যাবের মধ্যে রেখে দিয়েছে। তার মতে সেই ফ্ল্যাগটা হচ্ছে ফ্রিডমের সিম্বল, স্বাধীনতা। এবং তার এই কথাগুলো শুনে কিন্তু চপার অনেক ইন্সপায়ার হতো এবং সেই ফ্ল্যাগটাই সে বর্তমানেও রেখে দিয়েছে। লুফি যখন সেই ফ্ল্যাগটা ধরার চেষ্টা করে, চপার কিন্তু রেগে যায়, কারণ তার কাছে এই ফ্ল্যাগটার গুরুত্ব অনেকটা বেশি, কারণ সে ডক্টর হেরলুককে ভালোবাসতো। তবে এখন সময় হয়ে গেছে, চপার এখন সুস্থ, ডক্টর হেরলুক তাকে যথেষ্ট হেল্প করেছে, এখন তাকে তার রাস্তা খুঁজে নিতে হবে। এবং এটা বলেই সে চপারকে বলে চলে যেতে। তবে সেই ছোট্ট প্রাণীটা, যার নিজের কোনো পরিবার নেই, যাওয়ার কোনো জায়গা নেই, সে কি বা করবে? সে দুঃখে ভেঙে পড়ে, কান্নাকাটি করে, কিন্তু সেই ডক্টর তাকে জোর করে তাড়িয়ে দেয়। তবে তার কাছেও কারণ রয়েছে, সে একটা আমরণ রোগে ভুগছে এবং সে চায় না চপার তার নিজের চোখে সেই ডাক্তারের মৃত্যুটা দেখুক। পরে সেই ডক্টর কুরেহার সাথে সাক্ষাৎ করে, সেও লুকিয়ে লুকিয়েই বসবাস করছে এবং তার থেকে সাহায্য চাইছে, কারণ সে বেশি দিন বাঁচবে না এবং সে চায় না তার এত বছরের রিসার্চটা ব্যর্থ হয়ে যাক। মানে সেই রিসার্চটা যাতে ডক্টর কুরেহা কমপ্লিট করে, তবে সে এইসবে ইন্টারেস্টেড না। হাতে নেই সময়, সেই কারণেই ডক্টর হেরলুক আরও বেশি কাজ করা শুরু করে এবং অবশেষে সে ফলাফল পায়। সে এত বছর ধরে যে জিনিসটার খোঁজ করছিল, সেই চেরি ব্লসম, সেটা সে আবিষ্কার করে নিয়েছে। তবে সেই মুহূর্তে দরজায় চলে আসে চপার। সে চরম ঘায়েল, কারণ সে ভ্যালি অফ ডেথ থেকে ঘুরে এসেছে। এই ডাক্তারের মুখেই সে এক টাইপের মাশরুমের কথা শুনেছিল, যেটা নাকি সব রোগ ঠিক করে দিতে পারবে। সেই কারণেই চপার একা চলে গিয়েছে সেই মাশরুম আনতে এবং সে এনেছে। পরে সেই ডাক্তার বেশ কিছু বোমা নিয়ে চলে যাচ্ছে সেই রাজা ওয়াপুলের সেই প্যালেসে, এবং সে চপারকে এটাও বলে যায় যে সে একদিন একটা ভালো ডাক্তার হয়ে দেখাবে। তবে তার পরেরই মুহূর্তে ডক্টর কুরেহা সেখানে চলে আসে, যে যখন জানতে পারে যে ডক্টর হেরলুক সেই পয়জনাস মাশরুম খেয়েছে, তখনই সে চপারকে বকাঝকা করতে থাকে। চপার তো খুবই হ্যাপি যে তার ডাক্তার এখন ঠিক হয়ে যাবে, তবে সেটা একটা বিষাক্ত মাশরুম, যেটা খাওয়ার পরেই 1 ঘন্টার মধ্যেই মানুষ মারা যায়। তাহলে সেই ডাক্তার চপারকে মিথ্যে কথা কেন বলল? চপার অবশ্যই নিজের জীবনের বাজি লড়ে একটা মাশরুম তো এনেছে, তবে সেই ডক্টর চপারকে আপসেট করতে চায়নি, তাকে ডিসঅ্যাপয়েন্ট ফিল করাতে চায়নি। সেই কারণেই সে চপারকে সত্য কথাটা বলেনি এবং সেই মাশরুমটা খেয়ে নিয়েছে, যাতে চপার হ্যাপি ফিল করে, এবং চপার সেটাই তো করছিল। একই সাথে সেই ডাক্তার তো জেনেই গিয়েছিল যে সে মারা যাবে, এবং সে সেই রাজার প্যালেসেও যাচ্ছে আক্রমণ করার জন্য, যেখানেও সম্ভবত সে মারা যাবে। তাই এই মাশরুমের স্যুপটা খেলেও তার কিছু যায় তো আসে না, বরং চপার হ্যাপি হবে। তবে চপার যখন সেই সত্যটা জানতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে। ডক্টরিন তাকে জানায় যে এমন কোনো ওষুধ নেই, যার কারণেই তো ডাক্তারের প্রয়োজন, মানুষদের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজন, কোনো মিরাকেল কখনো ঘটে না, এইসবের জন্য প্র্যাকটিস প্রয়োজন। আর এইসব ইভেন্ট ঘটার পরেই কিন্তু চপারের মনে ডাক্তার হওয়ার এই যে ভূতটা চেপেছিল।
যাই হোক, ডক্টর হেলুক চলে যায় সেই ক্যাসেলে এবং কিং ওয়াপুলের মুখোমুখি হয়। সে এসেছিল মানুষদের সুস্থ করতে, সব ডাক্তারদের সুস্থ করতে। যেমনটা জানি যে এই রাজা সব ডাক্তারদের নিজের ক্যাসেলেই আটকে রেখেছে, কারণ সে মনোপলি চাইছিল। তার এই রাজ্যের অর্থাৎ ড্রাম কিংডমের সব থেকে বড় ক্ষমতা হচ্ছে এই স্থানের মেডিকেল কেয়ার। তো এটাকে যদি সে কন্ট্রোলে করতে পারে তো ক্ষমতা তারই হাতে। তবে এই পলিটিক্স, এই কারাপশনটাকে এই ডাক্তার একটা রোগ মনে করে এবং সে জানে যে এই রোগটাকে কিভাবে ফিক্স করতে হবে। ডক্টর হেলুক তখন একটা দুর্দান্ত কথা বলে যে একটা মানুষ কখন মারা যায়, যখন তার বুকে গুলি লাগে, বা যখন তার শরীরে কোনো আমরণ রোগ থাকে, বা যখন সে কোনো বিষাক্ত মাশরুমের স্যুপ খায়। কখন মারা যায় সে? একটা মানুষ তখনই মারা যায় যখন তাকে সবাই ভুলে যায়। এবং এই সিনটা দেখে আমার সেই কোকো নামক সেই অ্যানিমেটেড সিনেমাটার কথা মাথায় আসে। ডক্টর জানায় যে হয়তো আমি মারা যাব, তবে আমার কাজ সবাই মনে রাখবে। সেখানে সেই রাজার বডিগার্ড ছিল ডাল্টন, যে সেই ডাক্তারকে জিজ্ঞেস করে যে এটা কি সত্যি, এই রাজ্যটাকে কি ঠিক করা সম্ভব? ডাক্তার জানায় যে হ্যাঁ সম্ভব। তারপরেই সে তার নিজের বলিদান দেয় তার কাছে থাকা সেই এক্সপ্লোসিভগুলো দিয়ে। অন্যদিকে উত্তরের অপেক্ষায় চপার দৌড়ে দৌড়ে সেই ক্যাসেল পর্যন্ত চলে এসেছিল। ডাক্তার মারা যাওয়ার আগে ডাল্টনকে বলেছিল যে আমার ছেলে আসবে আমার খোঁজে, তাকে যাতে কিছু না বলা হয়। এবং ডাল্টন ফাইনালি চপারের মুখোমুখি হয়। চপারের সাইজটা বড়, যেমনটা জানি সে ট্রান্সফর্ম করতে পারে। ডাল্টন তাকে বলে যে এখানে লড়াই করার কোনো প্রয়োজন নেই, এতে কোনো লাভ নেই, বরং তার পিতা তাকে এখান থেকে চলে যেতে বলেছে। সেটা শুনে চপার প্রচণ্ড দুঃখে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। পরে চপার ডক্টর কোরিয়ার শরণাপন্ন হয় এবং তাকে রিকোয়েস্ট করে যে সব কিছু তাকে শেখাতে, সে একটা ভালো ডাক্তার হতে চায়। আর তারপর থেকেই চপার এই ডাক্তারের সাথেই আছে। লুফি সেই চপারের সম্পূর্ণ গল্পটা এবার জানতে পারে। সে বুঝতে পারে যে সেই ছোট্ট ফ্ল্যাগটার গুরুত্ব সেই চপারের কাছে কতটা। সেই কারণেই সে সেই ফ্ল্যাগটাকে সেই বাক্স থেকে বার করে দেওয়ালে সুন্দর করে টানিয়ে দেয়। অন্যদিকে ডাল্টন সে জঙ্গলে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে এবং সেটা গিয়েই দেখে যে রাজা ওয়াপুল সব ফাঁদ পেতে বসে আছে। সে আসছে নিজের সিংহাসনটাকে রিক্লেম করার জন্য, কারণ তার মধ্যে এখন পাওয়ার চলে এসেছে এবং তার পাওয়ারটা বড় অদ্ভুত। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডাল্টন সেও কোনো নর্মাল সৈন্য না, তার মধ্যেও পাওয়ার রয়েছে। মানে এই সম্পূর্ণ সিজনে আমরা একগুচ্ছ সুপার হিরো দেখতে পারি যারা বেসিক্যালি ডেভিল ফ্রুট খেয়েছে। অন্যদিকে মিস অল সানডে সে আবারও প্রিন্সেস বেবির সাথে সাক্ষাৎ করে। এখন এ অ্যাকচুয়ালি কি চায় সেটা তো আমরা জানি না, কারণ এ বারুকস ওয়ার্কসের এজেন্ট। সে চাইলে ইজিলি প্রিন্সেসকে ধরে নিয়ে যেতে পারে, কিন্তু সে সেটা করছে না, বরং বারবার প্রিন্সেসকে সাবধান করছে। তার থেকেই প্রিন্সেস জানতে পারে যে সেই রাজা ওয়াপুল সে তো ডেভিল ফ্রুট খেয়ে অনেক পাওয়ার পেয়ে গেছে। শুধু তাই না, সে রাজা ওয়াপুল নিজেরই সৈন্যদের খেয়ে তাদেরকে ট্রান্সফর্ম করে নিজের মুখ থেকে উগড়েছে। মানে অদ্ভুত সাইবর্গের মতন দেখতে এই সৈন্যগুলোকে ওয়াপুল তার মুখ থেকে করেছে, যারা দল বেঁধে আসছে সেই স্থানে আক্রমণ করার জন্য। এখন এখানকার সৈন্য তো অনেক কম, লুফি এবং বাকি লোকেদেরও সাহায্য প্রয়োজন যারা সেই পাহাড়ের টপে রয়েছে। তাদেরকে খবর তো দিতে হবে, সেই কারণে প্রিন্সেস ভিভি চলে যায় তাদেরকে খবর দিতে। অন্যদিকে ডাল্টন সে চরম আহত হয়েছে। ডক্টর কোরিয়া প্রথমে ভেবেছিল তাকে কোনো হেল্প করবে না, কারণ ডাল্টন তো প্রথমে সেই রাজা ওয়াপুলেরই বডিগার্ড ছিল। তবে ডাল্টন অনেক আগেই তো সেই রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণেই ডক্টর কোরিয়া তাকে হেল্প করে। আর কি, এবার চলে আসে ফাইনাল ব্যাটেলে। কিং ওয়াপুল তার নিজেরই রাজত্বে চলে এসেছে। সেই ক্যাসেলের মধ্যে ঢুকে পড়েছে যেখানে লুফি এবং তার বন্ধুরা ছিল, আর সেখানেই তাদের মধ্যে লেগে যায় মারপিট। অন্যদিকে ওয়াপুলের সব সৈন্যরা, মানে সব সাইবর্গ সৈন্যরা, তারা তো সেই টাউনে চরম তোলপাড় করছে, যেখানে জোরো এবং উসব সব লোকাল মানুষদের হেল্প করছে সেই লড়াইতে। তবে সেই সাইবর্গ সৈন্যদের হত্যা তো করা যাচ্ছে না। অন্যদিকে সেই ক্যাসেলে কিং ওয়াপুল সে টায়ার্ড হয়ে গেছে, সে রেগে গেছে যে কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। সেই কারণে সে রাগের চোটে সেই পাইরেট যে ফ্ল্যাগ রয়েছে, যেটাকে চপার এত ভালোবাসে, সেটাকে বোম দিয়ে উড়ানোর চেষ্টা করে। তবে লুফি সেটা আটকে দেয়। সে বুঝে যায় যে তাকে টক্কর দেওয়ার মতন এখানে মানুষ আছে, আর সেটাই হয়। তারা একত্রে ওয়াপুলকে খুব জ্বালাতন করে। অবশেষে লুফি এবং সানজি তারা একত্রে ওয়াপুলকে মেরে সেই ক্যাসেল থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাতে সম্ভবত ওয়াপুল মারা যায়। যার কারণেই তার যে সেই সাইবর্গ আর্মি ছিল তারা সব অকেজো হয়ে যায় এবং একটা নর্মাল মানুষে পরিণত হয়। অবশেষে তারা সারেন্ডার করে সব গ্রামবাসীদের কাছে এবং এই লড়াই এখানেই শেষ হয়। পরে সব ডাক্তারদের স্বাধীন করে দেওয়া হয়েছে যাদেরকে আটকে রাখা হয়েছিল, এবং তাদের দায়িত্ব দেওয়া হয় সব আহত মানুষদের চিকিৎসা করার জন্য। অবশেষে ডাল্টন এই স্ট্র হেডদের, বিশেষ করে লুফিকে অনেক ধন্যবাদ জানায় তাদের এই রাজ্যটাকে বাঁচানোর জন্য। এখন চলে যাওয়ার পালা, এবং লুফি চপারকে অফার দেয় তাদের সাথে যাওয়ার জন্য। চপার তো যেতে চায়, যদিও সেই ডক্টরিন তাকে অনেক বকাঝকা দেয়, তাকে জানায় যে এই পাইরেটদের সাথে থাকাটা অনেক রিস্কি, সে মারা যাবে, তবে সে থাকতে চায়। বিশেষ করে সে এখন অনেক নতুন বন্ধুও তো পেয়ে গেছে। সেই কারণেই ডক্টরিনের মানা করা সত্ত্বেও সে চলে যায় সেই স্ট্র হ্যাট পাইরেটদের সাথে। অন্যদিকে ডক্টর হেরুলুক যে একটা স্বপ্ন দেখেছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে কিওর করার, সে তো তার আবিষ্কারটা করে ফেলেছিল, সেটাই ব্যবহার করার এখন পালা।
ডক্টর ইন তখন তার বানানো ওষুধটা ক্যাননের সাহায্যে আকাশে ফায়ার করে এবং আকাশ থেকে চেরি ব্লসম পড়তে থাকে। যে জিনিসটা দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়, প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে যে এই বরফে জমে থাকা রাজ্যটার মধ্যেও মানুষের চেরি ব্লসমটাকে ফিল করতে পারছে। এটা জাস্ট নর্মাল কিছু না, বরং এটা মানুষদের মধ্যে একটা হোপ, একটা আশা জাগাবে। যেটা দেখে চপার আবারও কান্নায় ভেঙে পড়ে যে তার পিতা, তার মাস্টার, তার দেখা সেই স্বপ্নটা ফাইনালি পূরণ হয়েছে। অন্যদিকে আমাদের লুফি বা মাংকি ডি লুফি, ডাল্টন মনে করছে যে সম্ভবত সে কোনোদিন ওয়ান পিস খুঁজে পাবে। অন্যদিকে ডক্টর কুরেয়া সেও একটা জিনিস লক্ষ্য করেছে যে লুফির মধ্যে গোল্ড রজার্সের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। অন্যদিকে লুফি এবং তার বন্ধুরা তারা পার্টি করছে, কারণ তারা আর একটা যুদ্ধ জয় করেছে এবং এবার তাদের সাথে চপারও রয়েছে, তাদের নতুন মেম্বার। একই সাথে প্রিন্সেস ভিভিরও আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ তারা প্রিন্সেসকে অত সহজে যেতে দেবে না যতক্ষণ না তার রাজ্যটাকে তারা সে বারুক ওয়ার্সের হাত থেকে বাঁচাতে পারছে। অর্থাৎ তারা প্রিন্সেসকে কমপ্লিট সাহায্য করবে। অন্যদিকে ক্যাপ্টেন স্মোকার এবং তাশিগি তারা সেই ট্রান্সপন্ডার স্নেলটাকে ভালো মতন এক্সামিন করে তার থেকে কিছু রেকর্ডিং বার করতে পেরেছে। তবে এইটুকুনি তো বুঝতে পেরেছে যে এই মুহূর্তে তাদেরকে সেই অ্যালাবাস্ট্রা রাজ্যতে যেতে হবে, কারণ সেই স্ট্র হ্যাটরা সেখানেই যাচ্ছে। অন্যদিকে এই বারুক ওয়ার্কসরা তাদেরও খুব ইন্টারেস্ট সেই রাজ্যটাকে নিয়ে। তবে কেন? একই সাথে বারুক ওয়ার্কস নামক এই সংগঠনটাকে চালাচ্ছে মিস্টার জিরো। কে আসলে? অন্যদিকে আমরা মিস অল সানডেকে দেখতে পাই যে ফাইনালি মিস্টার জিরোর সাথে সাক্ষাৎ করে এবং তার নাম হচ্ছে স্যার ক্রোকোডাইল, যার সাথে মিস অল সানডে তার মতের কিছু অমিল রয়েছে। তবে কি ইস্যু সেটা এখনো জানা যায়নি। তবে এইটুকুনি তো জানতে পেরেছি যে সেই স্যার ক্রোকোডাইল সে অ্যালবাস্ট্রা রাজ্যটার ধ্বংস চায় এবং সেও সেই ওয়ান পিসটাকে খুঁজছে, যেটার অনেক কাছে এসে চলে এসেছে। তবে সে আননোন ফিগারটা, সে অচেনা মানুষটা যে লুফিকে একদা বাঁচিয়েছিল এবং যার নাম কয়েকবার এসেছে এই সিরিজে, অর্থাৎ মাংকি ডি ড্র্যাগন, সে আসলেই বা কে এবং তার ভূমিকাটাই বা কি, যেটা আমরা জানবো এই ওয়ান পিসের 3য় সিজনে। তো এই ছিল ভিডিও। আই হোপ আমি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। অ্যান্ড যেমনটা বলেছি যে আমি এই সিরিজটাকে সত্যি এনজয় করেছি। তবে আপনাদের কেমন লেগেছে যদি আপনারা দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে এটাও অবশ্যই জানাবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।